আজকে আপনাদের গল্প প্রভাত দে সরকারের নিশি। নিশি এমন এক থ্রিলার যাকে শুধুমাত্র থ্রিলার না বলে পিরিয়ড থ্রিলার বলাই বোধহয় যথাযথ হবে, কারণ এই থ্রিলারের সময় বিস্তৃতি 1855 সাল থেকে 1965 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এই কাহিনীর নায়ক রজনীকান্তের ঠাকুরদা নিশিকান্ত রায়ের ভাগ্যের ফেরে মানুষ হন ঠগীদের সান্নিধ্যে, আয়ত্ত করেন নানা গুপ্তবিদ্যা, আর সেই বিদ্যার ভাণ্ডার তিনি দিয়ে যান রজনীকে। এদিকে রজনী এক কলেজে পড়া শিক্ষিত যুবক। সে নিজের দেশকে ভালোবাসে আর শক্ত সামর্থ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেদের টাইকোন্ডার তালিম দেয়। কিন্তু সেই টালমাটাল সময় তারই এক ছাত্র জড়িয়ে পড়ে এক আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে, যাদের শিকড় সুদূর বার্মায়। রজনী কি পারবে তার সন্তান সম সেই ছাত্রকে দুষ্ট চক্রের হাত থেকে বাঁচাতে? পারবে কি তার অধীত বিদ্যার সাহায্যে ওই পাচার চক্রের একাংশ ধ্বংস করে দিতে? তাহলে লোকে কেন বলে নিশি একজন সিরিয়াল কিলার? জানার জন্য শুনতে থাকুন নিশি। 1943 জানুয়ারি। জাপানি বোমা, তাইকোন্ডা আর রজনীকান্ত। গ্রামের একপাশে একটা 2 কামরার মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া। সেই বাড়ির 1/2 মাইল দূরে গিয়ে বয়ে গেছে দামোদরের এক শাখা নদী। বর্ষাতে এই নদী ভরভরান্ত থাকে। তখন নদীর বুকে খোলা জলে ঘূর্ণি পাক খেয়ে খেয়ে ওঠে। মাঝে মাঝে ঝুপঝাপ আওয়াজ তুলে স্রোত টেনে নেয় চাঙড় চাঙড় পাড়ের মাটি। খসে পড়া সেই মাটি মিলিয়ে যায় নদীর খোলা জলে। আবার কখনো কখনো নদীর জলে দূরের কোনো বানভাসী গ্রাম থেকে ভেসে আসা খড়ের চাল, কাঠকুটুলি আর গরু ছাগলের ফুলে ফেপে ওঠা সব। এইসব নিয়ে বয়ে চলেছে নদী তার আপন পথে। আবার শরৎ এলে ক্রমে কমতে থাকে নদীর জল। তখন নদীর বুকে জল ঘেরা ছোট্ট ছোট্ট চড়ায় গজিয়ে ওঠে কাশ ফুলের ঝাড়, তাদের সাদা মাথা দুলিয়ে জানান দেয়। আর কদিন পরেই সন্ধ্যের বাতাস লাগবে হিমের ছোঁয়া। ক্রমে হেমন্ত আসে। এরপরে যতদিন যায় ততই কমতে থাকে জল। দক্ষিণে হেলে পড়তে থাকে সূর্য। তারপর এক সময় শীতের সুখা মরশুমে বালির চড়া আর ছিপছিপে জল মিশে থাকে নদীর বুকে। সেই জল ফুরফুরে ঝিলিক তুলে খেলে বেড়ায় সোনালি রোদ্দুর। আর তখন গায়ে শীতের রোদ্দুর মেখে নদীর ওই ছিপছিপে জলে তাপাতাপি করে গ্রামের ছেলেরা। তারা কেউ আধ ভেজা বালির ওপর গড়াগড়ি খায়, আবার কেউ বা নদীর পাতা ডোবা জলে চিত হয়ে শুয়ে পা দিয়ে জল ছুঁড়ে। শীতের রোদ্দুরের তাপে সেই ঈষদুষ্ণ জলে স্নান করে ভারী আরাম। তবে মাঝ নদীর দিকে গ্রামের কেউই যাওয়ার সাহস করে না, কারণ মাঝ নদীর বুকে যেখানে সেখানে ওত পেতে বসে আছে চোরাবালি। একটু বিপদ হলে গিলে খাবে সে। তবে গ্রীষ্মকালে এ ধারের দিকের নদীর চড়ায় কোথাও কোথাও কেউ কেউ তরমুজের চাষ করে, আর শিয়ালের হাত থেকে ফসল বাঁচাতে সেই ক্ষেত ঘিরে বাবলা কাটার বেড়া দেয়। কেননা সেই শুকনো নদীর ওপারে শুরু হয়ে গেছে জঙ্গল। সেই জঙ্গলে বাঘ, চিতাবাঘ কিংবা হরিণ নেই বটে, তবে সেখানে ঘর বেঁধে থাকে বুনো শুয়োর, বেজি, সজারু, ভাম ও নানা জাতের সাপ, পাখপাখালি আর শিয়ালের দল। সন্ধ্যের আগে তারা অনেকেই জল খেতে আসে নদীতে, তাই ওই জঙ্গলের গ্রামের মানুষ বড় একটা ঢোকে না। তবে ওপারের দিকে মাঝে মাঝে আদিবাসীরা ঢোকে ওই জঙ্গলে। তারা ঢোকে সজারু মারতে, মাংস খাবে বলে। তাই গ্রামের মানুষ পারতপক্ষে এড়িয়েই চলে জঙ্গলকে, বিশেষত বিষাক্ত সাপের জন্য। কিন্তু সবাই কি? কেউ একজন, এই গ্রামেরই মানুষ, প্রায়ই ঢোকে ওই জঙ্গলে, বিশেষ করে রাতের আঁধারে। নদীর বুককে সে চেনে হাতের তালুর মতো। তবে তার এ ব্যাপারের কথা গ্রামের মানুষ কেউ জানে না। আজ শুক্রবার, তবে কদিন অফিস ছুটি নিয়েছে রজনী। বেলা প্রায় 3টে হবে। খানিক হেলে পড়া শীতের সূর্যে সবে সোনালি রং ধরতে শুরু করেছে। হালকা ধোঁয়াশায় ঢাকতে শুরু করেছে ওপারের জঙ্গল। পড়ন্ত বেলায় দাওয়ায় বসে সে তাকিয়ে আছে দূরের ওই জঙ্গলের দিকে। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে তার ওই জঙ্গলকে ঘিরে। ওই জঙ্গল যে তাকে অন্যভাবে লড়তে শিখিয়েছে, বাঁচতে শিখিয়েছে নানান গুপ্তবিদ্যে। সে জানে জঙ্গলেরও ভাষা আছে,
সে ভাষা সবাই বোঝে না। সে ভাষাকে পড়তে জানতে হয়। জঙ্গলকে ভালোবাসতে জানলে, দিনের পর দিন তার সাথে মিশলে তবেই জানা যায় তার সে অব্যক্ত ভাষা। ছোটবেলা থেকে সে মিশেছে ওই জঙ্গলের সঙ্গে, তাই আজ সে জানে জঙ্গল কখন কি বলতে চায়। পুরনো স্মৃতিতে একটু ডুবে গিয়েছিল রজনীকান্ত। এমন সময় মাথার ওপরে গোঁ গোঁ শব্দ। রজনী আকাশের দিকে তাকিয়ে দেখে উড়ে যাচ্ছে একটা প্রমাণ সাইজের যুদ্ধ বিমান। গায়ে তার ইউনিয়ন জ্যাকের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সেই 1939 সালের সেপ্টেম্বর মাসে। তাই মাঝে মধ্যেই যুদ্ধ বিমানের আওয়াজ শোনা যায় এই গ্রামের শান্ত আকাশেও। হয়তো রসদ বা গোলা বারুদ নিয়ে তারা উড়ে যায় কলকাতার দিকে। তবে তাদের গ্রামে যুদ্ধের আঁচ তেমন না পড়লেও সেখানে বাংলার দুর্ভিক্ষের ছাপ ক্রমে স্পষ্ট হতে শুরু করেছে। চালটা, আলুটা না হয় এখানে হয়, কিন্তু ডাল, তেল, নুন আর নানান মণিহারি জিনিসের দাম আকড়া। আর কলকাতায়, সেখানে নির্মম দুর্ভিক্ষ আর নির্দয় বিশ্বযুদ্ধ দুটোরই ছাপ অত্যন্ত প্রকট। নেহাত কলকাতায় চাকরি করে বলেই রজনীকান্ত জানে সে কথা। সেখানে বিমান হানা থেকে বাঁচতে হাওড়া ব্রিজের দুপাশে স্টিলের দড়িতে বেঁধে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে পটলের মতো দেখতে সারি সারি গ্যাস ভরা বেলুন, যাতে নাকি জাপানি যুদ্ধ বিমান গোত্তা খেয়ে ব্রিজের ওপর বোমা ফেলতে এলে জড়িয়ে যায় ওই গ্যাস বেলুনে, মুখ থুবড়ে পড়ে নিচের নদীর জলে। ওদিকে রেড রোডেও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ফোর্ট উইলিয়াম থেকে। সেখানে এখন ব্রিটিশের যুদ্ধ বিমান ওঠানামা করে। ধর্মতলা থেকে খিদিরপুরের দিকে যেতে রেড রোডের পরেই যে রাস্তাটা বাঁয়ে চলে গেছে, সেখানে মাঠে শালখুঁটি পুঁতে তার উপর খড়ের চাল তৈরি করে বানানো হয়েছে যুদ্ধ বিমানের জন্য অস্থায়ী হ্যাঙ্গার। আর খিদিরপুরের দিকে রাস্তার পাশে মাঠে ব্রিটিশ সেনা ছাউনি গেড়েছে। সেখানে বসিয়েছে অ্যান্টি এয়ারক্রাফট গান। জাপানি বিমান এলেই সেগুলো আকাশমুখী হয়ে গর্জে ওঠে। এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দুধ সাদা পথেরও ওপর পড়েছে কালো রঙের পোচ, যাতে নাকি রাতের আধারে ওই ধবধবে সাদা সৌধ শত্রু বিমানের নজরে না পড়ে। অন্যদিকে সরকারি নির্দেশে রাস্তার টিমটিমে বিজলিবাতির বাল্বগুলো ওপরের দিকটা কালো রং করে দেওয়া হয়েছে, যাতে ওই বাতি থেকে শুধুমাত্র রাস্তাতেই আলো পড়ে। অফিস, কাছারি, বসতবাড়ি সমস্ত কাঁচের জানলা কাগজ দিয়ে সেটে দেওয়া হয়েছে। সেখান থেকে যেন ভেতরের এক চিলতে আলো বাইরে না আসে। তাছাড়া কাগজ ছাটা থাকলে বোমার ভাইব্রেশনে জানলার কাঁচ ভেঙে পড়বে না। এদিকে আবার সব গাড়ির হেডলাইটের কাঁচের ওপরে আধখানাও কালো রং করা হয়েছে, যাতে সেই আলো শুধুমাত্র রাস্তাতেই পড়ে। সব মিলিয়ে একেই বলে ব্ল্যাক আউট। এর ফলে আকাশ থেকে কলকাতাকে শহর বলে চেনা মুশকিল হবে, কিংবা শত্রু বিমান তার টার্গেটগুলো গুলিয়ে ফেলবে আলো আধারির খেলায়। কিন্তু তবু তারা আসে, 2-4 দিন ছাড়া ছাড়াই আসে। আকাশ কাঁপিয়ে আসে, মানুষের বুক কাঁপিয়ে আসে। বিমানের ইঞ্জিনের শব্দে, সাইরেনের তীক্ষ্ণ ওঠা পড়া গোঙানিতে আর অ্যান্টি এয়ারক্রাফট গানের র্যাট ট্যাট ট্যাট শব্দে। তাদের টার্গেট কলকাতা আর তার আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো। ফোর্ট উইলিয়াম, হাওড়া ব্রিজ, টালার জলের ট্যাঙ্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, খিদিরপুরের ডক আর পোর্ট, দমদম আর ব্যারাকপুরের বিমানবন্দর, ডালহাউসির অফিস পাড়া, এরকম আরও কত কিছু। সরকার থেকে বলা হয়েছে যে বিপদ সংকেতের সাইরেন বাজলেই গৃহস্থেরা যেন সবাই আলো নিভিয়ে বা একেবারে কম করে ঘরের খাট বা তক্তপোষের নিচে ঢুকে উপুর হয়ে দাঁতের দাঁত চেপে কনুইয়ে ভর রেখে কানে আঙুল গুঁজে শুয়ে থাকে। তাতে বিপদ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। ছাদ ধ্বংসে পড়লেও খাটের নিচে থাকা মানুষগুলোর প্রাণ বাঁচবে। অন্যদিকে অফিস কাছারির সামনে খোলা জায়গায় বালির বস্তা সাজিয়ে ঘেরা তৈরি করা হয়েছে। এমনকি ব্যস্ত রাস্তার দুপাশেও মাঝে মধ্যেই করা হয়েছে এমনই অনেক বালির বস্তার ঘেরা টোপ। সাইরেন শুনলেই পথচলিত মানুষ আশ্রয় নেয় সেখানে। বোমার স্প্লিন্টার ছিটকে এলেও আটকে যাবে ওই বালির বস্তাতে, বাঁচবে মানুষের প্রাণ। এনসিসির ছেলেরা আর সিভিক ভলেন্টিয়াররা
শহরের সমস্ত বাড়ি আর অফিস কাছারিতে ঘুরে হাতে কলমে দেখিয়ে দিয়েছে সব। বিমান হানা হলে কি করা উচিত আর কি উচিত নয় তার নির্দেশিকা ছাপিয়ে বিলি করে গেছে সর্বত্র। এই যেমন সেদিন ডালহৌসিতে ফ্রেডরিক সাহেবের অফিসে বসে নিজেরই একখানা চাকরির দরখাস্ত টাইপ করছিল রজনী। সে শুনেছে যে কলকাতা জাদুঘরে নাকি লোক নেবে, তাই এই দরখাস্ত লেখা। আসলে এখনকার এই চাকরিটাতে মাইনে খুব একটা বেশি নয়, তাই সে একটা ভালো চাকরি খুঁজছে। এমন সময় হঠাৎ বেজে উঠল ওঠানামা গোঙানির সাইরেন, মানে বিমান হানা শুরু হয়েছে। বেলা তখন প্রায় 4টে। সাইরেনের আওয়াজ শুনেই হুড়মুড় করে সবাই নামতে লাগলো নিচে। একেবারে নিচের উঠোনে বালির বস্তার ঘেরাটোপে আশ্রয় নিতে হবে জলদি। সবাই দুদ্দার করে নামছে পুরনো বাড়ির কাঠের তৈরি সিঁড়ি বেয়ে। এমন সময় ঘটল বিপত্তি, আর সেই বিপত্তিটা ঘটালেন হেড ক্লার্ক আনিমুল হক। সাঁকরাইলে বাড়ি, একটু ভারী চেহারার মানুষ। হুড়মুড় করে নামতে গিয়ে তার ঝুলন্ত ধুতির পাড় জড়িয়ে গেল পাম্প শুয়ের ডগায়। হাত থেকে ছিটকে গেল পানের ডিবে। ল্যান্ডিংয়ে ছাড়িয়ে পড়ল সেই ডিবে আর জর্দা পানের খিলিগুলো। আর তিনি দুটো সিঁড়ি টপকে হুমড়ি খেয়ে সরাসরি গিয়ে ল্যান্ড করলেন তার পানের ডিবেরই পাশে। কাঠের মেঝেতে ঠুকে দাঁতের ঘায়ে কেটে গেছে নিচের ঠোঁটটা। রজনী আর শম্ভু ঘোষ দুজনে মিলে টেনে তুলল তাদের আমিনদাকে। ঠোঁট থেকে তখন রক্ত গড়াচ্ছে, কিন্তু তাতে তার ভ্রুক্ষেপ নেই। তিনি তার সাধের নেশার জর্দাপানের খিলিগুলো তুলে ডিবেতে রাখতে ব্যস্ত। তাই দেখে রজনীরা তাকে বারণ করছে, কিন্তু বারণ করলে শুনছে কে? ভাগ্যিস তখন ফ্রেডরিক সাহেবের আরদালি রডরিগস ডি ক্রুজ অফিসে তালা লাগিয়ে হুড়মুড় করে নিচে নামছিল। তার হাঁটুর গোত্তা খেয়ে সোজা হলেন আমিনদা। ডি ক্রুজ ধ্যাতানি দিলে, গড ড্যাম আমিন বাবু, গেট ডাউন ইমিডিয়েটলি, গেট ডাউন। গোয়ানিজ হয়ে রডরিগসের নিজেকে সাহেব ভাবাটা রজনীর মোটেই সহ্য হয় না। তবে এখন তার ধ্যাতানিতেই কিন্তু কাজ হয়। বাকি কটা পানের খিলি তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে ডিবেতে ভরতে ভরতে ভারী শরীর নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে উঠোনে পৌঁছে গেলেন। বালির বস্তার ঘেরাটোপে উপুর হয়ে শুয়ে পড়লেন সেই রডরিগসের পাশেই। দাঁতে দাঁত চাপতে গিয়ে টের পেলেন তার নিচের ঠোঁটটা কেটেছে, নোনতা স্বাদ রক্তের। তবুও ডিবে খুলে একখালি পান মুখে পুড়ে ডিবে বন্ধ করে পকেটে রাখলেন। তারপরে দু কানে আঙুল গুজে কনুইয়ের খোঁচা মেরে রডরিগসকে জিজ্ঞেস করলেন, এই রাডু, মুখের লালা আর পানের রসে রক্ত বন্ধ হয়ে যায় না রে? তাহলে আর টিটেনাস নিতে হবে না তো? কি বল? ভাগ্যিস দু কানে আঙুল গোজা ছিল, তাই রডরিগস আমিনদার কথা শুনতে পায়নি। তার ওপর সাইরেনের আওয়াজ, রীতিমতো টেনশন। তাই কনুইয়ের খোঁচা খেয়ে দূর মুখ রডরিগস খিচিয়ে উঠল, ইউ শাট আপ ব্লাডি আমিন বাবু। ব্যাস, আমিনদা চুপ। আর তারপরই একটা বিকট আওয়াজ, দূরে কোথাও বোমা ফেলেছে জাপানিরা, আর তাতেই থরথর করে কেঁপে উঠেছে ডালহৌসির অফিস পাড়া। গোঁ গোঁ করে আকাশ তাপিয়ে উড়ে যাচ্ছে ব্রিটিশ যুদ্ধ বিমানও। কি হবে কে জানে? এবার কি অফিস পাড়াতেই পড়বে বোমা? এর আগেও তো পড়েছে এই পাড়ায়। ভাবতে না ভাবতেই আবার বিকট আওয়াজ, মানে আবার বোমা? কিন্তু কোথায় পড়ল? সাইরেন তো বেজেই চলেছে একটানা যুদ্ধ বিমানের আওয়াজকে সঙ্গী করে। সবার মনেই মৃত্যুর আতঙ্ক। প্রতিটা মিনিট যেন এক এক ঘন্টার সমান। এইভাবে মিনিট 15 চলার পরে আস্তে আস্তে কমে এলো বিমানের শব্দ। একটানা তীক্ষ্ণ চিৎকার করে দম ফুরিয়ে থামল সাইরেন। স্বস্তি, এবার স্বস্তি। তাই উঠে দাঁড়ালো সবাই। এতক্ষণে তীব্র টেনশন থেকে মুক্তি। আমিনদার খদ্দরের পাঞ্জাবির বুকটা ধুলো মাখা। অবশ্য সবারই অবস্থা তথৈবচ। তবে উঠে দাঁড়িয়ে রজনীকান্তের কাছে এসে ধুলো মাখা পাঞ্জাবির বুকটা ঝাড়তে ঝাড়তে আমিনদা বললেন, বুঝলে রজনী, ভেবেছিলাম বুঝি জীবনের শেষ পানটা খাওয়া হয়ে গেল আজ। উহ, যা ঝড় গেল। 3 তলা থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আমিনদার সঙ্গে হাওড়ার দিকে যাওয়ার পথে রজনীকান্ত লোক মুখে শুনল যে জাপানিরা নাকি খিদিরপুর ডকে বোমা ফেলতে এসেছিল। তবে টার্গেট মিস হয়ে যাওয়ায় 2টো বোমা পড়ে ক্রুজকে বললেন তার ব্যাগটা নিয়ে অফিসে আবার তালা লাগিয়ে নিচে নেমে আসতে। 5টা তো প্রায় বাজতেই চলল। এখন আর অফিস খুলে কি হবে?
তিনতলা থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আমিনদার সঙ্গে হাওড়ার দিকে যাওয়ার পথে রজনীকান্ত লোক মুখে শুনল যে জাপানিরা নাকি খিদিরপুরের ডকে বোমা ফেলতে এসেছিল। তবে টার্গেট মিস হয়ে যাওয়ায় দুটো বোমা পড়ে ওয়াটগঞ্জ অঞ্চলে, আর একটা গঙ্গার জলে পড়েছিল বলে ফাটেনি। পরের দিন শীতের শনিবারের কুয়াশা মাখা বিকেল 3টে। ওয়ার্ম আপ, ডিপস, স্ট্রেচ ইত্যাদি সেরে আখড়ার একপাশে সিলিং থেকে ঝুলিয়ে রাখা বালি আর নুড়ি পাথর বোঝাই করা বস্তায় পাঞ্চ প্র্যাকটিস করে জমির এক কোনায় দাঁড়িয়ে থাকা একটা তাল গাছের সামনে এসে দাঁড়ায় রজনী। গাছটার গায়ে 6.5 ফুট উঁচুতে চটের বস্তা দিয়ে মুড়ো মোট করে একটা চওড়া প্যাড বানিয়ে রেখেছে সে, আর গাছের গোড়া থেকে 4.5 ফুট উঁচুতে আরেকটা প্যাড, নিচেটা ছোটদের জন্য। তারপর শুরু করে কিক প্র্যাকটিস। অফিসে যাওয়ার আগে এটা তার নিত্যকর্ম। তবে আজ টিউবওয়েলের মিস্ত্রি এসেছিল বলে সকালে চাগি চিড়িউগি করা হয়ে ওঠেনি, তাই এখন সেরে নিচ্ছে সেটা। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনোদিনের ব্যতিক্রম হয় না। একমাত্র শুধু শরীর খুব খারাপ হলে নিজের প্র্যাকটিস বন্ধ রাখে। তাইকোন্ডা যে তার কাছে একটা নেশার মতো, একটা সাধনা। নিজের বাড়ির সামনে 10 কাঠা ফাঁকা জমির মাঝখানে একটা 8 খুঁটির চালা বানিয়ে রজনীকান্ত তৈরি করেছে তার তাইকোন্ডা শেখানোর আখাড়া। সেই চালার নিচে ঠিক মাঝখানে নদী থেকে সাদা মিহি বালি আনিয়ে বিছিয়ে দিয়েছে 12 ফুট বাই 12 ফুট জায়গা। তার উপরে একটা নারকেল ছোবড়ার তোষক পাতা হয়। সেখানেই লড়াই প্র্যাকটিস করে তার ছেলেরা। বছর 3 ধরে প্রতি শনি, রবি আর অন্যান্য ছুটি ছাটার দিনে নিজের হাতে ধরে প্রতিটা ছেলেকে প্যাঁচ শেখায়, স্টাইল আর টেকনিকের ভুল শুধরে দেয় সে। বাকি দিনগুলোতে বিকেলে স্কুল ছুটির পরে ছেলেরা নিজেরাই এসে প্র্যাকটিস করে। প্রায় জনাকড়ি ছেলে তার কাছে শিখতে আসে। তার বেশিরভাগই বেশ গরিব, তবু তারা তাদের রজনী স্যারের কাছে আসে, কারণ স্যার যে তাদের আপন করে নিয়েছে, আর স্যারকে তারা যেমন শ্রদ্ধা করে তেমনই ভালোবাসে। তাছাড়া ছোটদের মধ্যে তো লড়াই করার একটা স্বাভাবিক প্রবণতা থাকেই, থাকে অন্যদের মধ্যে নিজেকে বীর প্রতিপন্ন করার একটা ইচ্ছে। সেটাকেই কাজে লাগিয়েছে রজনী। তাই তাদের প্রত্যেককে লড়াইয়ের পোশাক সে মাইনের একটু একটু করে জমানো টাকা থেকে কিনে দিয়েছে। ভাগ্যিস রজনী সংসার ধর্ম করেনি, নইলে কি আর এইসব কাজ করতে পারত। হঠাৎ ছেলেদের চিৎকার কানে ভেসে আসে। গাছের গায়ে শেষ কিকটা করার আগেই আখাড়ায় ঢুকে পড়েছে তারা। তাই শেষ কিকটা করে নিজের প্র্যাকটিস থামায় রজনী। এবার ওদের জন্য সময় দিতে হবে। তবে তার আগে ওরা সামান্য কিছু খেয়ে ওয়ার্ম আপ করবে। ওরা জানে কি কি রুটিন বাঁধা কাজ করতে হয়, সেগুলো ওরা নিজেরাই সেরে নেবে, আর তারপরে রজনী যাবে আখাড়ায়। মাঝের এই সময়টুকু একান্তই তার নিজে জিরিয়ে নেওয়ার সময়। আখড়ার বাইরে এসে দাওয়ায় ঠেস দেয় সে। আজ কেন জানি না তার মনে ভেসে উঠেছে বছর 8 আগেকার ঘটনা, তার প্রথম তাইকোন্ডা শেখার কথা। ছোটবেলা থেকেই সে ছিল দাদু নিশিকান্ত রায়ের বড় নেওটা, কারণ তার বাবা তমনাথ রায় কলকাতায় চাকরি করতেন, আর ছুটির দিনে জমি জমার দেখাশোনা করার পরে ছেলের জন্য বিশেষ সময় থাকতো না তার হাতে। অন্যদিকে দাদু তাকে ফল পাড়া, গাছে চড়া শেখাতো নানা পশু পাখির ডাক। সেসব ভারী ভালো লাগতো তার। আগ্রহ নিয়ে সেসব শিখতে থাকে রজনী। তারপর সে একটু বড় হতে দাদু তাকে শিখিয়েছিল আরও নানান বিদ্যে, কখনো প্রশ্রয়ে, আবার কখনো বা শাসনে। দাদু নিশিকান্তর কাছ থেকেই সে জেনেছিল যে জাপানে নাকি এক ধরনের কুস্তি হয় যার নাম জুজুৎসু। সেই কুস্তিতে নাকি খালি হাতেই মোকাবিলা করা যায় লাঠি, সরকি, বল্লম, এমনকি তরোয়ালধারী শত্রুরও। বাবা তমনাথ তখন কেরানিগিরি করতেন। রজনী এখন যে কাজ করে সেই ফেডরিক সাহেবের অফিসেই। আরও বড় হয়ে সে যখন কলেজে পড়তে কলকাতায় এলো, তখন কলেজের বন্ধুদের মাধ্যমে জানতে পারল যে সুকুমার ভদ্র নামে একজন নাকি গড়ের মাঠে রোজ বিকেলে তাইকোন্ডা শেখান। এটাও নাকি জুজুৎসুর মতো একটা মার্শাল আর্ট। সুকুমার বাবু একসময় শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন, আর সেই সময় নাকি সেখানে শিনজো তাকাজির কাছে জুজুৎসু শেখার সুযোগ পান। এই শিনজো তাকাগি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথের আমন্ত্রণেই শান্তিনিকেতনে আসেন জুজুৎসু শেখাতে। পরে সুকুমার ভদ্র কোরিয়ায় পড়াশোনা করতে গিয়ে তাইকোন্ডা শেখেন। সে দেশে নাকি কলেজে ওই মার্শাল আর্ট শেখানোর ব্যবস্থা আছে। তখনই রজনীকান্ত ঠিক করে ফেলে যে সে সুকুমার ভদ্রের কাছে তাইকোন্ডা শিখবে। বাবা আর দাদুকে সে কথা বলতে তারা রাজি হয়ে যান।
এভাবেই একদিন কলেজে ছুটির পরে বাবার সাথে সুকুমার ভদ্রের কাছে নাড়া বাঁধা। আগ্রহ ছাত্র রজনীকে কিছুদিন দেখেই সুকুমার বাবু বুঝে যান এই ছেলেটি একটি রত্ন। তাই ধীরে ধীরে নিজের শেখা সবটুকু দিতে থাকেন রজনীকে। মোট 8টা বছর শীত, গ্রীষ্ম আর বর্ষাকে উপেক্ষা করে রজনী পৌঁছে যেত স্যারের বিকেলের ক্লাসে। অবশ্য বর্ষার দিনে ক্লাস হতো স্যারের জোড়াসাঁকোর বাড়ির বিরাট গড়ি বারান্দায়। সেখানে একপাশে দেয়ালের কাঁচের শোকেসে রাখা ছিল 4 ফুট লম্বা একটি কুমিরের চোয়ালের হাড়। সেই কুমিরটাকে সুকুমার স্যারের ঠাকুরদা একসময় শিকার করেছিলেন, তাই ট্রফি হিসেবে ওটা রাখা ছিল ওখানে। তবে হা করা কুমিরের চোয়ালের সেই সুপ্ত অগ্রাসনের ছাপ অভিজ্ঞ সুকুমার স্যার লক্ষ্য করেছিলেন রজনীর আক্রমণে। রজনী রোজ কিউগণেতের আগে মিনিট খানেক তাকিয়ে থাকে ওই কুমিরের চোয়ালের দিকে। সেটার থেকেই সে যেন রোজ আরও শক্তি সংগ্রহ করে। সেই কারণেই রজনী হয়ে উঠেছিল তার প্রিয়তম শিষ্য। আর তাই সুকুমার স্যার তার বিদ্যে অকৃপণ হাতে বিলিয়েছিলেন রজনীকে। তাকে করে তুলতে চেয়েছিলেন তার যোগ্য উত্তরসূরি। আর রজনী সব ঠিকঠাকই চলছিল। সে তখন কলকাতায় যেত শুধু সুকুমার স্যারের তাইকোন্ডা শিখবে বলে। কিন্তু হঠাৎ 4 বছরের মাথায় ঘটে গেল ছন্দপতন। রজনীর তখন কলেজ শেষ। এমন সময় দুরারোগ্য কলকাতাতে রাত্রিরেই রজনীকে হারাতে হলো বাবা মা দুজনকেই। গ্রামের লোকেরা মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল বটে, কিন্তু শেষ রক্ষা হয়নি। আকস্মিক আঘাতে বিপর্যস্ত হয়ে যায় সে। একরাশ বিহলতা নিয়েই তাই সে একা একা ঘুরে বেড়াতো, কখনো দামোদরের চড়ায়, আবার কখনো বা জঙ্গলের ভেতরে। কলকাতা যাওয়া বন্ধ করে দিয়েছিল। সেই সময় সবচেয়ে বেশি পাশে ছিল যে মানুষটা, সে হলো তার প্রৌঢ় ভাগচাষী সুরেশ বাগদি। ছোটবেলা থেকেই সে সুরেশকে সুরেশ কাকা বলেই ডাকত। সুরেশ কাকাই তার শূন্য ঘর পরিষ্কার করে দিত, তাকে ভাত রেঁধে দিত। সেই সুরেশ কাকাই তাকে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করত। বলতো, ছোড়দা বাবু, অত ভেঙে পড়লে চলবে নি গো। মনে করো বর্দা ঠাউরের কর্তা, সেই তো তোমায় গড়েছে, সেই তো শিখিয়েছে শক্ত হয়ে বিপদের মোকাবেলা করতে। বিপদ হলো যে দুশ্মন, তাকে ঠান্ডা মাথায় শক্ত হাতে শেষ না করলে জীবন চলবে কেমন করে? শোক তাপ তো জীবনে আসবেই, তবু উঠে দাঁড়াতে হয় যে গো। সুরেশ কাকার এই কথাগুলো রজনীকে বেশ কিছুটা চাগিয়ে তুলেছিল। তারপর একদিন ওপারের জঙ্গলে ঘুরতে ঘুরতে সে পৌঁছে গিয়েছিল সেই অর্জুন গাছটার কাছে, যে গাছটা ছুঁয়ে দাদু নিশিকান্ত রায় একদিন তাকে দিয়ে শপথ করিয়ে বলেছিল, গাছটা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যা তোকে এতদিনে শিখিয়েছি, আরও যা যা শেখাবো, তুই তা বেতা যেতে দিবি না। যোগ্য পাত্র না পেলে সবটা শিখিবিনি কাউকে। আর মনে রাখবি, কষ্ট পেলে রাগ জন্মায়, আর সেই রাগ থেকে কিন্তু অনেক সময় পিতৃহিংসা জন্মায়। তাই নিজের মনের কষ্টকে আর রাগকে কখনো বাড়তে দিবিনি। শুধু অর্জুনের মতো মাথা উঁচু করে স্থির লক্ষ্যে এগিয়ে যাবি। এরপরে আরও হপ্তাখানেক লেগেছিল রজনীর নিজেকে ধাতস্থ করতে, নিজেকে আবার ফিরে পেতে। তারপর সুরেশ কাকার পরামর্শ মতো কলকাতায় গিয়ে ফ্রেডরিক সাহেবের সব কথা জানতে উনি আমিনবাবুর হাতে সঁপে দিয়েছিলেন রজনীকে। নির্দেশ দিয়েছিলেন তাকে কাজকর্ম সব বুঝিয়ে দিতে। এমনকি 2 সপ্তাহের মধ্যে তমনাথের প্রাপ্য টাকাও মিটিয়ে দিয়েছিলেন সাহেব। একটু মেজাজি হলেও মোটের ওপর মানুষ ভালো ছিলেন ফ্রেডরিক। তাই তারই সাহায্যে কলকাতায় ব্যাংকে খাতা খুলে 1 মাসের হাত খরচের টাকা নিজের কাছে রেখে বাকি টাকা সেই খাতায় জমা করে দিয়েছিল রজনী। আর কলেজ পাশ করা বলে চটপট কাজকর্ম ধরে নিতে পেরেছিল সে। এমনকি 6 মাসের মধ্যে টাইপ করাও শিখে নিয়েছিলেন। ফ্রেডরিক সাহেবও তার কাজকর্মে খুশি ছিলেন। আর কিছুদিন পর থেকেই অফিস শেষ করে আবার সে যেতে শুরু করেছিল সুকুমার স্যারের ক্লাসে। এভাবেই আরও 4 বছর তাইকোন্ডা চালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপরে হই হই করে এসে পড়ল যুদ্ধ, আর শম্ভু ঘোষ রিটায়ার করতে অফিসের কাজও বাড়তে লাগলো। তাই অনিয়মিত হতে হতে এক সময় বন্ধ করে গেল তার ভদ্র স্যারের ক্লাসে যাওয়া। তবে এরপর একদিন অফিস ছুটির শেষে সে সোজা চলে গিয়েছিল সুকুমার ভদ্রের জোড়াসাঁকোর বাড়িতে। তার সাথে দেখা করে নিজের অপারগতার কথা জানাতে আর তার মতামত জানাতে। চা খেতে খেতে বৈঠকখানায় সোফায় বসে বসে সব কথা শুনে সুকুমার স্যার খানিকক্ষণ চুপ করে থেকে একটু ভেবে নিয়ে বলল,
তাহলে একটা কথা বলি তোমায়, তোমার এখন বিয়ে করাটা বড্ড জরুরি। থিতু হতে হবে। আর এখন চাকরিও তো করছো। আরও একটা ব্যাপার কি জানো, তুমিও একদিন বুড়ো হবে। তোমার সুরেশ কাকাও ততদিন হয়তো থাকবে না। তাই শেষ জীবনের জন্য একজন সঙ্গীর বড় প্রয়োজন, নইলে বড় একা হয়ে যেতে হয়। জীবনের বার্ধক্য বড় সাংঘাতিক সময় রজনী। জবাবে সে বলেছিল, আমি তো জানি স্যার, কিন্তু আমি ঠিক করেছি যে আপাতত জীবনটাকে একটু আমার মতো করে চালাবো। তাই এখন বিয়ে মানে। কথাটা অসমাপ্তই থেকে যায়। মাথা নিচু করে নেয় রজনী। বেশ, বুঝলাম তোমার কথা। নিজের জীবনটাকে নিজের মতো করে চলাবার অধিকার সববার আছে, কিন্তু তার সঙ্গে তোমার বিয়ে না করার সম্পর্ক কোথায় বলো তো? সদিচ্ছা থাকলে বিয়ে করেও তো কম কিছু কাজ করা যায় না। কেন, তোমার দাদু আর বাবাও তো সংসার ধর্ম করেছিলেন। তাহলে? সুগন্ধি চায়ের কাপে এক চুমুক দেন সুকুমার ভদ্র। না মানে ঠিক তা নয় স্যার, মানে আমি যেভাবে চলতে চাই। আমতা আমতা করে রজনী। সে ঠিক বুঝতে পারে না স্যারকে তার মনের কথাটা কিভাবে বলবে। কিভাবে? তা তুমি কি জঙ্গি রাজনীতিতে যেতে চাও নাকি? রজনীর কথা কেটে দিয়ে বলে উঠলেন সুকুমার স্যার। তার ভ্রু দুটো কুঁচকে গেছে। না স্যার, ও জিনিস আমার জন্যে নয়। তবে এই যুদ্ধের ডামাডোলে আর একটা পরাধীন দেশে থেকে আমি আমার সামান্য সামর্থ্য দিয়ে মানুষের জন্য কিছু করতে চাই। কি কি বললে? পরাধীন দেশের মানুষের জন্য? ব্যাপারটা ঠিক বুঝলাম না। স্যার, আমি ভাবছি আমার গ্রামের ছোট ছোট ছেলেদের তাইকোন্ডা শেখাবো। তার জন্য খরচ খরচা আছে। তাদের যথাসম্ভব লেখাপড়া শেখানোর ব্যাপারে সাহায্য করা, কিছু জলখাবারের ব্যবস্থা করা, এই সব আর কি। তাই বিয়ে না করলে এই মাইনেতে আমি সেই বাড়ির খরচাটা সামলাতে পারবো না স্যার। তবে যদি কখনো একটা ভালো মাইনের চাকরি পাই, তখন না হয় বিয়ের কথাটা ভেবে দেখতে পারি। রজনী নম্রভাবে কথাটা বলে চুমুক দেয় চায়। এবারে বুঝলাম। খুব ভালো ভাবনা, আই অ্যাপ্রিসিয়েট ইট। আসলে সুকুমার ভদ্র ধরে ফেলেছিলেন তার প্রিয় ছাত্রের মনের ইচ্ছা। এত বছর ধরে তিনি তো দেখছেন তাকে, তাই বুঝে গিয়েছিলেন যে কিছু মানুষ হয়তো সংসারের সাধারণ নিয়মে বাধা নয়, তাদের জন্ম আর কর্ম হয় বৃহত্তর জগতের জন্য। নইলে রজনী অনায়াসেই বিয়ের কথা ভাবতে পারত, কিন্তু তা না করে সে চাইছে তার নিজের টাকায় গ্রামের ছেলেদের তাইকোন্ডা শেখাতে। তবু প্রিয় ছাত্রকে আরও একবার বাজিয়ে নেওয়ার জন্য বললেন, বেশ তো, এখন বিয়ে না হয় নাই করলে, কিন্তু এই যে বাবা মারা যাওয়ার জন্য যে প্রাপ্য যে টাকাটা পেলে, সেটা দিয়ে ছেলেদের শেখানোর জন্য খরচ খরচার পাশাপাশি নিজেও একটু আরাম করে থাকো না। নিজেকে একটু দেখো, নিজের স্বাচ্ছন্দ্যের জন্যও না হয় কিছু খরচ করলে। স্যার, ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, তবুও বলছি ওই টাকাটা কিন্তু আমার নিজের অর্জন করা নয়, তাই এটা নিজের জন্য খরচ করার অধিকার আমার নেই। চায়ের কাপটা আবার ঠোঁটে তুলে রজনী। তাহলে তোমার পৈতৃক সম্পত্তি, সেটাও তো তোমার অর্জন করা নয়, তার কি হবে? সুকুমার স্যারের স্বরে হালকা উষ্মা। তবু রজনী শান্ত স্বরেই বলে, স্যার, আমি ভেবে রেখেছি যে থাকার জন্য আমাদের 2 কামরার বাড়িটা আর তার সামনের কিছুটা জমি নিজের জন্য রেখে বাকি সব আমাদের ভাগচাষী সুরেশ কাকাকে একসময় লেখাপড়া করে দেবো। তাতে সুরেশ কাকাকে আর আমাদের কাছে মাথা নিচু করে থাকতে হবে না। সেই ছোটবেলা থেকে সে আমাদের জন্য অনেক করেছে আর এখনও করছে। এবার সুকুমার স্যারের পরীক্ষা শেষ। তার প্রিয় শিষ্য তার নিজের কাছে করা প্রতিজ্ঞা পালনে বদ্ধপরিকর। তাই চায় শেষ চুমুকটা দিয়ে চোখ বুজে 8 মিনিট বসে থাকার পরে বললেন, জানো রজনী, এক এক সময় কেন জানি না মনে হয় যে দেশের বড় দুর্দিন আসছে। তুমি বরং তোমার গ্রামের ডাকবুকো ছেলেদের নিয়ে দেশের সেই দুঃসময়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হও। নিজের আর তাদের শরীর আর মনকে সেই লড়াইয়ের জন্য গড়ে তোলো। আর তুমি যেমনটা ভেবেছ তেমনটাই করো, আমার পূর্ণ সমর্থন আছে। তোমার গ্রামে তুমি একটা তাইকোন্ডার আখড়া খোলো, সেখানে তাদের শেখাও। সেই সঙ্গে নতুন নতুন কিছু ঢুকিয়ে খেলাটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করে যেও, যেমন তুমি আগে করতে আর কি। তাছাড়া তুমি তো জুজুৎসুর বেশ কিছু টেকনিক জানো, শিখিয়েছিলাম তো তোমাকে, সেইগুলোকেও কাজে লাগাও। কি পারবে না?
মনে হয় সুকুমার স্যার কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তার সেই আবেগ সঞ্চারিত হয় রজনীর মধ্যেও। তাই সে বলে, পারবো স্যার, পারবো, পারতে আমাকে হবেই। গুরুর আশীর্বাদ পেয়ে, তার আস্থাভজন হয়েছে বুঝতে পেরে চোখটা চকচক করে ওঠে রজনীর। নিজের একটা ভিজিটিং কার্ড রজনীর হাতে দিয়ে স্যার বললেন, বেশ, তবে তাই হোক, আমার শুভকামনা রইল। আর হ্যাঁ, প্রয়োজন হলে আমার সাথে টেলিফোনে যোগাযোগ করো, কিংবা নিজেও এসে আমার সাথে দেখা করতে পারো। তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। ব্যাস, সেই শুরু।